আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স এর বাস্তব সংখ্যার অংশটা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে সর্বপ্রথম আমি জানবো বাস্তব সংখ্যা কি, বাস্তব সংখ্যার কিছু ক্লাসিফিকেশন। এই বেসিক আলোচনা শেষ হলে আমি এমসিকিউ অংশ আপনাদের সাথে ইনশাআল্লাহ আলোচনা করব। তো শুরুতেই আমি আজকে জানবো বাস্তব সংখ্যা কি। তাহলে বাস্তব সংখ্যা বলতে আমরা বুঝি যে সকল সংখ্যার বর্গ অঋণাত্মক সংখ্যা হয়। কিরকম? যেমন এই যে জিরোকে আমি বর্গ করি, রেজাল্ট হলো জিরো। -1 কে আমি যদি বর্গ করি, রেজাল্ট হলো 1। আমি যদি 2 কে বর্গ করি, রেজাল্ট হলো 4। 3/2 কে যদি আমি বর্গ করি, রেজাল্ট হলো 9/4। অর্থাৎ যদি কোনো সংখ্যাকে বর্গ করলে রেজাল্টগুলি অঋণাত্মক আসে, তাহলে এই সংখ্যাগুলিকে, অর্থাৎ যাদেরকে বর্গ করলে রেজাল্ট অঋণাত্মক আসে, তাদেরকে বলা হয় বাস্তব সংখ্যা। ওই রেজাল্টগুলিকে আমরা চাইলে বাস্তব সংখ্যা বলি। তাহলে এখানে কাকে কাকে বর্গ করছি? 0 কে, -1 কে, 2 কে, 3/2 কে, এরা সবাই হলো বাস্তব সংখ্যা। তাহলে এই যে বাস্তব সংখ্যা যেটা, এই বাস্তব সংখ্যাকে যদি আমরা অন্যভাবে সংজ্ঞায়িত করি, এটাকে সংজ্ঞায়িত করা যেতে পারে এভাবে: সকল মূলদ ও অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলে। তাহলে গেল বাস্তব সংখ্যা। এখন আসতে পারে প্রশ্ন যে বাস্তব সংখ্যার সেটকে কিভাবে প্রকাশ করা হয়। বাস্তব সংখ্যার সেটকে এই 8 সিম্বলটা দ্বারা বাস্তব সংখ্যার সেটকে প্রকাশ করা হয়। এবার আসবো বাস্তব সংখ্যার ক্লাসিফিকেশন, বাস্তব সংখ্যাকে কি কি ভাগে ভাগ করা হয়। আমি আসি প্রথমে বাস্তব সংখ্যাকে আমরা প্রকাশ করছি 8 দ্বারা। বাস্তব সংখ্যার এই সেট 8 দুই ভাগে বিভক্ত। এর প্রথম ভাগটা হলো মূলদ, আর দ্বিতীয় ভাগটা হলো অমূলদ। আমি জাস্ট ক্লাসিফিকেশনটা করি, তারপরে প্রত্যেকটার ইন্ডিভিজুয়ালি পরিচয় দিচ্ছি। এই মূলদ সংখ্যাকে আমরা কিউ দ্বারা প্রকাশ করি, অমূলদ সংখ্যাকে আমরা কিউ পূরক দ্বারা প্রকাশ করি। মূলদ সংখ্যা দুই ভাগে বিভক্ত, একটা হলো পূর্ণাংশ আর একটা হলো ভগ্নাংশ। একটা হলো পূর্ণ সংখ্যা, অপরটা হলো ভগ্নাংশ। এই পূর্ণ সংখ্যার সেটকে আমরা জেড দ্বারা প্রকাশ করি। পূর্ণ সংখ্যা 3 ভাগে বিভক্ত। এই 3টা ভাগ কি কি? এই 3টা ভাগের প্রথম ভাগটা হলো ঋণাত্মক পূর্ণ সংখ্যা, এই ঋণাত্মক পূর্ণ সংখ্যা। দ্বিতীয় ভাগটা হলো নিরপেক্ষ বা শূন্য। তৃতীয় ভাগটা হলো ধনাত্মক পূর্ণ সংখ্যা। এই যে ধনাত্মক পূর্ণ সংখ্যা, এই সংখ্যাটাকে আমরা স্বাভাবিক সংখ্যাও বলতে পারি। এই ধনাত্মক পূর্ণ সংখ্যার সেটকে ন্যাচারাল নাম্বার n, বা n কে আমরা এভাবেও লিখতে পারি, বা এটাকে জেড প্লাস দ্বারাও প্রকাশ করা হয়, অথবা ক্ষেত্র বিশেষ এটাকে আই প্লাস দ্বারাও পূর্ণ করা হয়। এখন এখান থেকে যে নৈবিত্তিকটা থাকতে পারে, সেই নৈবিত্তিকটা হলো নিচের কোন সম্পর্কটি সঠিক। তাহলে নিচের কোন সম্পর্কটি যদি সঠিক প্রশ্ন করে, তার আগে আমাদেরকে কিছু সিম্বল তারা দিবে। সিম্বলগুলি কি কি? সিম্বলগুলি তারা যদি এভাবে বলে আর, জেড, কিউ, এন এর মধ্যে সম্পর্ক নিচের কোনটি, তাহলে আমরা এখান থেকে জানলাম এই যে সিম্বলটা সিরিয়ালের, সিরির সর্বশেষের যে ধাপ, এটা ক্ষুদ্র। এই ন্যাচারাল নাম্বারের সেট এটা সব থেকে ছোট। তাহলে সেটকে ছোট বড় যখন আমরা প্রকাশ করি, তখন উপসেট সিম্বল দ্বারা প্রকাশ করি। এন এর থেকে কে বড়? এন হলো জেড এর সদস্য, জেড হলো কিউ এর সদস্য, আর কিউ হলো আর এর সদস্য। তাহলে এটা একটা এমসিকিউ, মহা গুরুত্বপূর্ণ এমসিকিউ। আশা করি এই সিকোয়েন্সটা আপনারা ধরতে পারছেন। এর সাথে আর একটা প্রতীক থাকতে পারে সি। মনে রাখবেন, সি হলো কমপ্লেক্স নাম্বার প্রকাশের সিম্বল। কমপ্লেক্স নাম্বার হলো সংখ্যা জগতের সকলের থেকে বড়। তাহলে সি যদি এর সাথে অ্যাড করি, তাহলে সি এর পরিচয় হবে এটা, আর হলো সি এর সাবসেট। তাহলে এইটা হলো মোটামুটি সেটের সম্পর্ক। এখন এখানে যে দুইটা অংশ দ্বারা প্রশ্ন হতে পারে, তার একটা হলো মূলদ আর অপরটা হলো পূর্ণ সংখ্যা। তাহলে এবার আসেন আমরা একটু মূলদ সংখ্যা সম্পর্কে জানবো। মূলদ সংখ্যা জানলে খুব সহজেই আমরা অমূলদ সংখ্যা শিখতে পারবো। তাহলে প্রশ্ন হলো মূলদ সংখ্যা কি? আনসার:
যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, মূলদ সংখ্যা তো প্রশ্নটা হলো মূলদ সংখ্যা কি? যে সকল সংখ্যাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি। এখন পি আর কিউ এর পরিচয় কি? পি এবং কিউ, এই যে কিউ এর একটা স্পেসিফিক পরিচয় আছে, কিউ জিরো না তবে বাস্তব সংখ্যা, অর্থাৎ জিরো ব্যতীত বাস্তব সংখ্যা। পি যে কোনো বাস্তব সংখ্যা। এই বাস্তব সংখ্যা বললে আর একটু আরো নির্দিষ্ট ভাবে আইডেন্টিফাই করলে ভালো হয়, এটাকে যদি আমরা জেড বলি তাহলে খুবই ভালো হয়। তাহলে এই দুইটা পরিচয়। তাহলে এইখানে মূলদ সংখ্যা তাহলে কারা কারা? আমি যদি বলি 5/2, দেখেন লবে একটা পূর্ণ সংখ্যা, হরে একটা পূর্ণ সংখ্যা, এটা একটা মূলদ সংখ্যা। আমি যদি বলি 7-2, এরাও পূর্ণ সংখ্যা। এখন আনসার হলো এরা পূর্ণ সংখ্যা কেন? কারণ প্রত্যেকটা পূর্ণ সংখ্যাকে আমরা এই হরে ওয়ান আকারে প্রকাশ করতে পারি। তাহলে এই হর যদি পূর্ণ সংখ্যা হয়, তাহলে এই লব যদি পূর্ণ সংখ্যা হয়, এটা মূলদ সংখ্যা। তাহলে সকল পূর্ণ সংখ্যাই মূলদ সংখ্যা। তার মানে কি জিরো কি সংখ্যা? আনসার হবে মূলদ সংখ্যা। কেন মূলদ সংখ্যা? এটা হলো 0/1 আকারে প্রকাশ করা যায় তাই। একইভাবে -2 ও মূলদ সংখ্যা। আশা করি এই অংশটা আপনারা বুঝছেন। এবার আপনাদের সাথে আমি আলোচনা করব মূলদ সংখ্যার আরো দুইটা কোয়ালিটি আছে। সেই দুইটা কোয়ালিটি হলো সসীম দশমিক সংখ্যা, মূলদ সংখ্যা। তো সেই সসীম দশমিক সংখ্যাটা কিরকম? এই 2.758। তাহলে দেখেন দশমিকের পরে অঙ্কের সংখ্যা যদি নির্দিষ্ট হয়, এটাকে বলা হয় সসীম দশমিক। আর সসীম দশমিক সংখ্যা হলো মূলদ সংখ্যা। কেন মূলদ সংখ্যা? কারণ এটাকে আমি পূর্ণরূপে প্রকাশ করতে পারি দুইটা পূর্ণ সংখ্যার ভাগফল রূপে। কিভাবে? 2758 দিলে এই দশমিকের পরিবর্তে হরে একটা 1 আর তিনটা অঙ্ক আছে, এই জন্য তিনটা জিরো। তাহলে দুইটা পূর্ণ সংখ্যার ভাগফল রূপে প্রকাশ করা গেছে, তাই সসীম দশমিক সংখ্যা মূলদ। একইভাবে পৌনপৌনিক সংখ্যা মূলদ সংখ্যা। যেমন দেখেন 7555 ... এখন এইটাকে আমরা অসীম দশমিক বলতে পারি, কিন্তু অসীম দশমিক হওয়া সত্ত্বেও সে মূলদ হবে। কেন হবে? কারণ যে সকল অসীম দশমিক সংখ্যাকে পৌনপুনিক দিয়ে থামানো যায় তাকে মূলদ সংখ্যা বলা হয়। কেন? এটাকে যদি আমি প্রকাশ করি তাহলে এটা হয় 75/9। এইটা হলো এই 75/9, এখান থেকে আবার আমার মাইনাস যাবে হলো 7। তাহলে দুইটা পূর্ণ সংখ্যার ভাগফল রূপে আমি প্রকাশ করতে পারছি। এটা হলো 68/9। তাহলে দুইটা পূর্ণ সংখ্যার ভাগফল রূপে যদি প্রকাশ করা যায় সেই মূলদ সংখ্যা। আর একটা ব্যাপার হলো পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল মূলদ সংখ্যা। সেটা কি রকম? এই যেমন দেখুন 4, এটাকে পূর্ণবর্গ সংখ্যা বলা হয়। কেন বলা হয়? একই সংখ্যা দুইবার গুণ করে যে সকল সংখ্যা তৈরি হয় তাদেরকে পূর্ণবর্গ সংখ্যা বলে। এই যে 4 সংখ্যাটা আছে, 2 কে দুইবার গুণ করে 4 তৈরি হয়েছে, এজন্য 4 হলো পূর্ণবর্গ সংখ্যা। এই 4 এর বর্গমূল একটা মূলদ সংখ্যা। কিন্তু যেমন দেখেন এই 15 সংখ্যাটা লিখলাম, 15 হলো 3 গুণ 5 অথবা 15 গুণ 1, অর্থাৎ একই সংখ্যা দুইবার গুণ করে 15 তৈরি হয়নি, তাই 15 বর্গমূল একটা অমূলদ। যেমন 3, এটা একটা অমূলদ সংখ্যা, √3 একটা অমূলদ সংখ্যা, কিন্তু শুধু 3 একটা মূলদ। তাহলে আমি বললাম যে সকল সংখ্যা পূর্ণবর্গ তাদের বর্গমূল করলে সেই সংখ্যাটার রেজাল্ট হবে মূলদ সংখ্যা। তাহলে এটা গেল মূলদ। তাহলে যারা মূলদ নয় তারাই অমূলদ। আশা করি মূলদ এবং অমূলদ নিয়ে আপনাদের প্রশ্ন আর নেই। এখন আমি পরবর্তী প্রশ্ন আসবো আপনাদের সাথে স্বাভাবিক সংখ্যা নিয়ে। স্বাভাবিক সংখ্যা কাকে বলে? স্বাভাবিক সংখ্যা আমরা গণনা কাজে যে সকল সংখ্যা ব্যবহার করি তাই স্বাভাবিক সংখ্যা। কিরকম? আমরা গণনা করি 1 2 3 4 5 6। তাহলে গণনা করতে আমরা কখনো বলি না -1টা -2টা -3টা, এগুলি কখনো গণনাকারী সংখ্যা নয়। তাহলে গণনাকারী সংখ্যা কারা? যারা আমরা সচরাচর দৈনন্দিন জীবনে যে সকল সংখ্যাগুলিকে গণনা করতে ব্যবহার করি। তাহলে এটা হয় 1 থেকে শুরু করে এর সামনে যতগুলি সংখ্যা আছে সবাই হলো গণনাকারী সংখ্যা, এবং এদেরকে বলা হয় স্বাভাবিক সংখ্যা। তাহলে স্বাভাবিক সংখ্যা শুরু হয় 1 থেকে। তাহলে আমরা শিখলাম এবার স্বাভাবিক সংখ্যা কি। এই স্বাভাবিক সংখ্যা